আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রত্যেকটার মান হচ্ছে 7। 7টা প্রশ্ন আর কি করতে হবে। তো আইতে আছে কর্কটক্রান্তি রেখা ভারতের যে রাজ্যের ওপর দিয়ে প্রসারিত হয়েছে তা হলো মিজোরাম। 2 বলেছে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ্য স্থানে দ্রাঘিমা হলো। তাহলে প্রতিপাদ্য স্থানে দ্রাঘিমা কিভাবে নির্ণয় করবে? কোনো দ্রাঘিমা দেওয়া থাকলে তার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমার পার্থক্য হয় 180 ডিগ্রি। এই যে প্রতিপাদ্য স্থানের অক্ষাংশ দ্রাঘিমা নির্ণয়, কোনো স্থান এবং তার প্রতিপাদ্য স্থানের অক্ষাংশ দ্রাঘিমার পার্থক্য হয় 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 60 মাইনাস করলে হবে 120 ডিগ্রি। তো পূর্বর বিপরীত হবে পশ্চিম, তাহলে প্রতিপাদ্য স্থান মানে বিপরীত স্থান, তাই জন্য এটা হবে 120 ডিগ্রি পশ্চিম। 3 দিয়েছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে অবস্থিত আগ্নেয়গিরি হলো ফুজিয়ামা। 4 আফ্রিকান রিফট ভ্যালির মধ্যে অবস্থিত একটা হ্রদ টাঙ্গানিকা। 5 দিয়েছে স্বল্পমোচন প্রক্রিয়াটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় যে শিলায় তা হলো গ্রানাইট। 6 দিয়েছে বাঁকুড়া জেলাটি যে প্রশাসনিক বিভাগের অন্তর্গত তা হলো মেদিনীপুর। 7 দিয়েছে বালসাম বৃক্ষ যে অরণ্যে লক্ষ্য করা যায় তা হলো আলপীয় অরণ্য। এবারে 2 দাগে আসি। বিভাগ খতে 2 দিয়েছে নির্দেশ মতো উত্তর দিতে বলেছে। এতে আছে 4টে আছে, যে কোনো 3টে করতে হবে। প্রত্যেকটার মান হচ্ছে 1। শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ লিখতে হবে। তো আইতে দিয়েছে সুমেরু বিন্দুতে ধ্রুবতারা উন্নতিকোণ 90 ডিগ্রি শুদ্ধ। 2 দিয়েছে জলপ্রপাত হলো একটি তৃতীয় ক্রমের ভূমিরূপ শুদ্ধ। 3 কিম্বারলে মালভূমি একটি লাভাগঠিত মালভূমি শুদ্ধ। আর 4 দিয়েছে আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম উত্তর 24 পরগনা, এটা অশুদ্ধ। বিতেও 3টে আছে, যে কোনো 4টে আছে, যে কোনো 3টা করতে হবে 1 নাম্বার করে। আইতে দিয়েছে খনিজ পদার্থ আর হিউমাস বৃষ্টির জল দ্বারা মৃত্তিকার নিচের স্তরে প্রবেশকে এলুভিয়েশন বলে। 2 দিয়েছে শিলার ফাটলের গায়ে বরফ প্রতি বর্গ সেমিতে প্রায় 150 কেজি চাপ প্রয়োগ দ্বারা শিলা ফাটল বৃদ্ধি করে। 3 বক্রেশ্বর আর কোপাই নদীর মিলিত প্রবাহ হলো ময়ূরাক্ষী। 4 পৃথিবীর সর্বাধিক প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম হলো আরাবল্লী। সিএর দাগে যে কোনো 2টো করতে হবে। 3টে প্রশ্ন দিয়েছে, প্রত্যেকটার মান হচ্ছে 1। আইতে বলেছে 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে? 179টি। 2 বলেছে কোন দেশে সর্বাধিক সময় অঞ্চল লক্ষ্য করা যায়? ফ্রান্সে। 3 বলেছে গুরুমা পাহাড় কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া জেলায়। এবার বিভাগ বতে আসি। 3 দিয়েছে নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 4টে আছে, প্রত্যেকটার মান হলো 2। এবার অথবা করে দিয়েছে, তো টোটাল হচ্ছে 1 2 3 4 8টা প্রশ্নের মধ্যে যে কোনো 4টে করতে হবে। তো আইতে আছে নিরক্ষীয় তল কি অথবা ভূজালক কি। তো এগুলো আমরা মোটামুটি 7 থেকেই করে আসছি, যে নিরক্ষরেখার কেন্দ্র আর পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থিত তাকেই নিরক্ষীয় তল বলা হয়ে থাকে। তাহলে নিরক্ষরেখার কেন্দ্র আর পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থিত তাকেই নিরক্ষীয় তল বলে। এবারে আছে ভূজালক কি। ভূজালক কি? গ্লোবের ওপর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যে যে জালক সৃষ্টি করা হয় তা হলো ভৌগোলিক জালক বা ভূজালক। এই ভৌগোলিক জালক বা ভূজালকের মাধ্যমে অবস্থান নির্ণয়ের ধারণা খ্রিস্ট জন্মের 250 বছর আগে করে গেছিলেন গ্রিক মহাকাশ আর ভূগোলবিদ এরাটোস্থেনিস আর হিপারকাস। 2 দিয়েছে বেনিয়ফ এলাকা কি অথবা মোনাডনক কাকে বলে? বেনিয়ফ এলাকা হচ্ছে অভিসারী পাতসীমানায় মহাসাগরীয় এবং মহাদেশীয় পাতের সংঘর্ষে অধিক ঘনত্বের মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে প্রায় 45 ডিগ্রি কোণে প্রবেশ করে ভেতরে গিয়ে গলতে শুরু করে। অভ্যন্তরে যে অঞ্চলে পাত গলছে সেই অঞ্চল হলো বেনিয়ফ এলাকা। অথবাতে রয়েছে মোনাডনক কাকে বলে। লিখবে যে সমপ্রায় সমভূমিতে বা তরঙ্গায়িত সমভূমিতে কঠিন শিলাগঠিত কিছু পাহাড় বা টিলা থাকে, তাদেরকে বলা হয় মোনাডনক। যেমন ঝাড়খণ্ড আর পুরুলিয়াতে সমপ্রায় ভূমি গড়ে উঠেছে, আর পুরুলিয়ার অযোধ্যা শুশুনিয়া পাহাড় হচ্ছে এক একটি মোনাডনক। তাহলে লিখবে সমপ্রায় ভূমি বা তরঙ্গায়িত সমভূমিতে কঠিন শিলাগঠিত কিছু পাহাড় বা টিলা থাকে, তাদেরকে মোনাডনক বলা হয়। যেমন পুরুলিয়ার অযোধ্যা শুশুনিয়া পাহাড় হচ্ছে মোনাডনকের উদাহরণ। 3 দিয়েছে রেগুলিত কি অথবা পুঞ্জিত ক্ষয় কাকে বলে। আচ্ছা, রেগোলিথ হচ্ছে লিখবে বিভিন্ন আবহবিকার প্রক্রিয়ায় শিলাস্তরের উপরিভাগে চূর্ণ বিচূর্ণ পদার্থ দিয়ে যে হালকা
শিথিল স্তর সৃষ্টি হয় তাকে রেগোলিথ বলা হয়। রেগোলিথ থেকে পরবর্তীকালে মৃত্তিকার সৃষ্টি হয়। পুঞ্জিত ক্ষয় কাকে বলে? উচ্চভূমির ঢালের মৃত্তিকা, শিলাস্তর ও অন্যান্য পদার্থ রাশি অভিকর্ষের টানে ঢাল বেয়ে নেমে এলে তাকে পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্থানান্তর বলে। 4 দিয়েছে কালবৈশাখী কি অথবা ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। লিখবে কালবৈশাখী হচ্ছে গ্রীষ্মের প্রবল উষ্ণতায় ল্যাটেরাইট সমৃদ্ধ মালভূমিতে ছোট ছোট অথচ শক্তিমান নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়। এর প্রভাবে উত্তর পশ্চিম দিক থেকে প্রবল ঝড় বৃষ্টি হয়। এটাই হচ্ছে কালবৈশাখী। উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে এটি ইংরাজিতে হলো নরওয়েস্টার। এই কালবৈশাখী আমাদের অনেক ক্ষতি করে ঠিকই, তবে যেদিন কালবৈশাখী হয় তারপর উষ্ণতা এক লাফে 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আর স্বস্তি আনে। কালবৈশাখী বৃষ্টি পাট চাষে সাহায্য করে। এই যে বিশেষ ধরনের মাটি ল্যাটেরাইটের কতগুলি বৈশিষ্ট্য। এক হচ্ছে এই মাটির রং হলো বাদামি বা লাল। 2, মাটিতে জল থাকলে থকথকে কিন্তু জল শুকিয়ে গেলে শক্ত ঝামা ইটের মতো হয়। 3, লোহা, অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিজ অক্সাইড এই মাটির প্রধান উপকরণ। 4, মাটি ক্ষয় হয়ে খোয়াই অপভূমির সৃষ্টি হয়। তো এখানে 4টে পয়েন্ট আছে, যে কোনো দুটো লিখে দিলে হবে। এবারে আসি বিভাগ ঘয়ের প্রশ্নতে। বিভাগ ঘয়ে দিয়েছে 4-এর এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। যে কোনো 4টে করতে হবে অথবা সমেত টোটাল 8টা আছে। তো 8টার মধ্যে যে কোনো 4টে করবে। প্রত্যেকটার মান হচ্ছে 3 নাম্বার করে। তো আয়তে আছে বলেছে নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময় পরিবর্তিত হয় এবং মূল মধ্যরেখা বরাবর হাঁটলে উষ্ণতা পরিবর্তিত হয় বা জলবায়ুর যেটা পরিবর্তন হয়। কারণ বিশ্লেষণ করো। তো এটা লিখবে যে নিরক্ষরেখা পূর্ব পশ্চিমে প্রতিটি দ্রাঘিমা রেখাকে সমকোণে ছেদ করেছে। অর্থাৎ নিরক্ষরেখা বরাবর হাঁটলে দ্রাঘিমা রেখার পরিবর্তন হয় এবং দ্রাঘিমা রেখা পরিবর্তনে 1 ডিগ্রিতে 4 মিনিট হারে সময় বাড়ে বা কমে বলে নিরক্ষরেখা বরাবর সময়ের পরিবর্তন ঘটে। অপরদিকে 2 মেরু সংযোগকারী মূল মধ্যরেখা প্রতিটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করেছে এবং অক্ষরেখা পরিবর্তনে উষ্ণতা তথা জলবায়ুর পরিবর্তন ঘটে বলে মূল মধ্যরেখা বরাবর হাঁটলে অক্ষরেখার পরিবর্তন ঘটে বলে জলবায়ু বা উষ্ণতার পরিবর্তন ঘটে। অথবাতে বলেছে স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের পার্থক্য নিরূপণ করো। স্থানীয় সময় বা প্রমাণ সময়ের পার্থক্য। এক হচ্ছে আকাশে সূর্যের অবস্থান অনুসারে নির্ধারণ করা সময় হচ্ছে স্থানীয় সময়। অনেকগুলি দ্রাঘিমার মধ্যে একটিকে প্রমাণ ধরে তার সময় অনুযায়ী কোনো অঞ্চলের সময় হলো প্রমাণ সময়। গুরুত্ব হচ্ছে স্থানীয় সময় এটি কোনো কাজেই লাগানো হয় না। আর প্রমাণ সময় হচ্ছে এটির সাহায্যে দেশের সব রকম কাজকর্ম চলে। স্থানীয় সময়ের পরিবর্তন হয় 1 ডিগ্রিতে 4 মিনিট হারে আর প্রমাণ সময়ের পরিবর্তন হয় 1 ঘন্টা বা 30 মিনিট বা 15 মিনিট হারে। স্থানীয় সময় কোনো অঞ্চল বা দেশে স্থানীয় সময় হয় অসংখ্য আর কোনো অঞ্চল বা দেশে প্রমাণ সময় একটি বা কয়েকটি হয়। আর বৈশিষ্ট্য হচ্ছে একই দ্রাঘিমা রেখা বরাবর স্থানীয় সময় একই থাকে আর প্রমাণ সময়ের ক্ষেত্রে হচ্ছে একই দ্রাঘিমা বরাবর প্রমাণ সময় আলাদা হতে পারে। যেমন 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বরাবর ভারত ও বাংলাদেশের প্রমাণ সময় আলাদা। 2 নম্বরে আসি বলেছে অবরোহণ এবং আরোহণের মধ্যে পার্থক্য লেখো। তো এদের যে সংজ্ঞাটা আছে সেখান থেকেই পার্থক্যটা তোমরা তৈরি করে নেবে। যেমন হচ্ছে ধরো অবরোহণ মানে হলো লিখবে যে সকল প্রক্রিয়ার মাধ্যমে, এইভাবে দুটো ছক করবে, একটা অবরোহণ আর একটা আরোহণের। লিখবে যে সকল প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু অংশ ধীরে ধীরে ক্ষয় হয়ে ক্রমশ নিচু হয় সেই প্রক্রিয়াকে বলা হয় সম্মিলিতভাবে অবরোহণ। আর উদাহরণ হচ্ছে যেমন নগ্নিভবন, উদাহরণ না, এটার অপর নাম হলো নগ্নিভবন। আর আরোহণের ক্ষেত্রে লিখবে যে ভূপৃষ্ঠের উঁচু অংশ ক্ষয় হয়ে সৃষ্ট পদার্থসমূহ বাহিত হয়ে নিচু স্থানে সঞ্চিত হয়ে নিচু অংশকে ভরাট করে, এটা হচ্ছে আরোহণ, এর নাম হচ্ছে সঞ্চয়। অথবাতে বলেছে লাভা সমভূমি এবং সিল্ট মালভূমি, লাভা মালভূমি এবং সিল্ট মালভূমির মধ্যে পার্থক্য লেখো। তো এখানে আমরা একটা তুলনা দেখতে পাচ্ছি, পর্বতবেষ্টিত মালভূমি, ব্যবচ্ছিন্ন লাভা আর সিল্ট মালভূমির তুলনা। তো আমরা এখান থেকে লাভা আর সিল্ট মালভূমির এই দুটো পার্থক্যর আকারে নিয়ে নেব। তাহলে লাভা মালভূমি হচ্ছে ভূ আন্দোলনে বিদার অগ্নুদ্গমের মাধ্যমে লাভা জমাট বেঁধে এর উৎপত্তি হয়েছে। আর অতি প্রাচীন ভূভাগ দীর্ঘকাল ধরে নগ্নিভবন ক্রিয়ায় এর উৎপত্তি ঘটেছে সিল্ট মালভূমি। লাভা মালভূমি বয়সে নবীন, সিল্ট মালভূমি বয়সে অতি প্রাচীন। লাভা মালভূমি চ্যাপ্টা এবং সিঁড়ি বা ধাপ দেখা যায় লাভা মালভূমিতে, আর সিল্টে হচ্ছে সমতল বা মৃদু বন্ধুর হয়। লাভা মালভূমি মাঝারি উচ্চতা বিশিষ্ট হয় আর সিল্ট হচ্ছে উচ্চতা খুবই কম, প্রায় সমতল। লাভা মালভূমি আগ্নেয় লাভা বা শিলা দ্বারা গঠিত হয় আর সিল্ট হচ্ছে অতি প্রাচীন কঠিন শিলা দ্বারা গঠিত।
উদাহরণ হচ্ছে লাভা মালভূমি, ডেকান ট্রাপ, কিম্বারলে মালভূমি এগুলো। আর সিল্ডের উদাহরণ হচ্ছে কানাডিয়ান সিল্ড, সাইবেরীয় সিল্ড মালভূমি এগুলো হচ্ছে উদাহরণ। 3 বলেছে আবহবিকার এবং ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। আবহবিকার আর ক্ষয়ীভবনের পার্থক্য। আবহবিকার হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতিতে শিলাস্তরে চূর্ণ বিচূর্ণ আর বিয়োজিত হওয়া হলো আবহবিকার। আর ক্ষয়ীভবন হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে আবহবিকারগ্রস্ত পদার্থের অপসারণ হচ্ছে ক্ষয়ীভবন। আবহবিকারের বৈশিষ্ট্য হচ্ছে এই পদ্ধতিতে পদার্থের স্থান পরিবর্তন হয় না, তাই এটা স্থৈতিক প্রক্রিয়া। আর ক্ষয়ীভবন প্রক্রিয়া পদার্থের স্থান পরিবর্তন হয় বলে এটি একটি গতিশীল প্রক্রিয়া। আর উপাদান হচ্ছে আবহবিকার বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এতে অংশগ্রহণ করে। আর ক্ষয়ীভবনে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তি এতে অংশগ্রহণ করে। আবহবিকারের ফলে আবহবিকার ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে। আর ক্ষয়ীভবন আবহবিকার ছাড়াও শিলাস্তরে ক্ষয়ীভবন সম্ভব। প্রভাব হচ্ছে আবহবিকার প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন হয় ধীরে ধীরে, আর ক্ষয়ীভবনের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন হয় দ্রুত। অথবাতে লিখেছে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্যের কারণ বিশ্লেষণ করো। আচ্ছা, মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় কেন? কারণ হচ্ছে এখনো উষ্ণতার প্রসার বেশি। মরু অঞ্চলে দিন ও রাত্রির উষ্ণতার প্রসার খুব বেশি। দিনের বেলায় শিলার প্রসারণ আর রাত্রে সংকোচন ঘটে ফলে যান্ত্রিক উপায়ে শিলা বিচূর্ণ সহজেই হয়। 2 হচ্ছে বৃষ্টিপাতের স্বল্পতা। মরু অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হয় বলে রাসায়নিক আবহবিকার তেমন হয় না। জলের অভাবে উদ্ভিদের বিকাশ না হওয়ায় জৈবিক আবহবিকারও দেখা যায় না, ফলে মূলত তাপমাত্রার প্রভাবে যান্ত্রিক পদ্ধতিতে শিলার বিচূর্ণন ঘটে। 3 হচ্ছে অধিক ক্ষয়ীভবন। মরু অঞ্চলে অধিক ক্ষয়ীভবনের ফলে ওপরের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়। এর ফলে চাপ কিছুটা কমে যায় এবং নিচের শিলা ভারমুক্ত হয়ে প্রসারিত হওয়ার সময় ফাটল সৃষ্টি হয়। এই ফাটল বরাবর শিলার বিচূর্ণন ঘটে। 4 আসি পার্বত্য অঞ্চল আর মালভূমি অঞ্চলের নদ নদীর পার্থক্য নিরূপণ করো। এখানে পার্বত্য মালভূমি আর সুন্দরবন অঞ্চলের নদীর একটা তুলনা দেয়া আছে। তো পার্বত্য অঞ্চলের নদ নদী আর দিয়েছে আমাদের মালভূমি অঞ্চলের নদ নদী, এই দুটো আমরা শুধু নেব পার্থক্যের আকারে। তো পার্বত্য অঞ্চলের নদ নদীগুলো বৃষ্টির জল, বরফগলা জলে পুষ্ট বলে নদীগুলি চিরপ্রবাহী। আর মালভূমি অঞ্চলের কেবল বৃষ্টির জলে পুষ্ট বলে চিরপ্রবাহী নয়। নদীখাত পার্বত্য অঞ্চলের নদীখাত গভীর আর গিরিখাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। মালভূমি অঞ্চলের নদীখাত হচ্ছে চওড়া। পার্বত্য অঞ্চলের নদীগুলির পাদদেশে প্রবল বন্যা সৃষ্টি করে, মাঝে মাঝে হরপাবান দেখা যায়। মালভূমি অঞ্চলে নদীগুলো প্রবল বৃষ্টিতে প্রায়শই বন্যা হয়, হরপাবান দেখা যায়। লবণতা পার্বত্য অঞ্চলের নদী বৃষ্টি আর বরফগলা জলে পুষ্ট বলে জল লবণাক্ত নয়, আর মালভূমি বৃষ্টির জলে পুষ্ট বলে জল লবণাক্ত নয়। গুরুত্ব হচ্ছে পার্বত্য অঞ্চলে নদীগুলোর জল পানীয় আর সেচ কার্যে ব্যবহার করা হয়, জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। আর মালভূমিতেও পানীয় আর সেচ কার্যে ব্যবহার করা হয়, জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক। ওর অথবাতে রয়েছে ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের 3টে কুফল আলোচনা করতে বলেছে। ভৌম জল মানে মাটির নিচের যে জলটা, তার যদি আমরা অধিক ব্যবহার করি তার ফলে আমাদের কি সমস্যা হবে। তো একটা হচ্ছে আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি পাবে। অত্যধিক পরিমাণে ভৌম জল উত্তোলনের কারণে জলে নাইট্রেট, ফ্লুরাইড জাতীয় যৌগের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এই জল ব্যবহারের ফলে প্রাণীদেহে ব্ল্যাকফুট আর ক্যান্সার রোগ বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, উত্তরা, দক্ষিণ দিনাজপুর, বর্ধমান, হাওড়া এবং হুগলি প্রভৃতি জেলায় প্রচুর পরিমাণে ভৌম জল তোলার জন্য আর্সেনিক দূষণের পরিমাণ বেড়ে যাচ্ছে। 2 হচ্ছে লবণতা বৃদ্ধি। মাটির নিচে ভৌম জল অতিরিক্ত ব্যবহার করার ফলে জল লবণাক্ত হচ্ছে। এর ফলে লবণাক্ত মাটি কৃষিকাজের অযোগ্য হয়ে পড়ছে। নদিয়া, বর্ধমান জেলায় নোনা জলের কারণে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। 3 হচ্ছে ভূমির অবনমনের সম্ভাবনা। অতিরিক্ত ভৌম জলের ব্যবহারের ফলে ভূমির অবনমনের সম্ভাবনা বেড়ে যায়। যেমন অতিরিক্ত ভৌম জলের ব্যবহারের ফলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ভবিষ্যতে ভূমির অবনমন ঘটার আশঙ্কা করা হচ্ছে, মানে ভূমিটা বসে যাবে আর কি। মাঝে মাঝে যেখানে তোমার ওই হঠাৎ করে ধসে যাচ্ছে, তো এই জিনিসগুলো বেশি হবে। এবার বিভাগ উন্নতে আসি। বিভাগ উন্নত থেকে যে কোনো একটা করতে হবে আর তার মান হচ্ছে 5 নম্বরের। তো আইতে আছে 5 সংস্থান তত্ত্বের আলোকে হিমালয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করতে বলেছে। আর 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা কর। তো 5 সংস্থান তত্ত্বের আলোকে হিমালয় পর্বতের
উৎপত্তি। পাত সংস্থান মতবাদ অনুসারে পৃথিবীর ভূত্বক কতগুলি চলমান খণ্ডে বিভক্ত, এগুলিকে পাত বা প্লেট বলা হয়। 1968 খ্রিস্টাব্দে ফরাসি ভূপদার্থবিদ এক্সলি পিচন, মানে ওই পেঁচো আর কি, এই পাত সংস্থান মতবাদকে আরও সরলভাবে ব্যাখ্যা করেন এবং বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে 7টি বৃহদায়তন, 8টি মাঝারি আয়তন আর 20টি ক্ষুদ্রায়তন পাত লক্ষ্য করা যায়। পাতগুলির আয়তন কয়েক লক্ষ বর্গকিমি থেকে কয়েক কোটি বর্গকিমি পর্যন্ত হতে পারে। পাতগুলি অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসছে আর গুরুমণ্ডলে সৃষ্টি হওয়া পরিচলন স্রোতের প্রভাবে এগুলি চলমান। পাতগুলির চলাচল বা সঞ্চরণের ভিত্তিতে 3 ধরনের সীমান্ত সৃষ্টি হয়। এক হচ্ছে পরস্পর থেকে বিপরীতগামী বা প্রতিসারী পাত সীমান্ত, 2 পরস্পরের দিকে অগ্রসরমান সংঘর্ষ সীমান্ত বা অভিসারী পাত সীমান্ত, আর 3 হচ্ছে পরস্পরের পাশাপাশি বিপরীত দিকে চলে যাওয়া বা নিরপেক্ষ পাত সীমান্ত। ভঙ্গিল পর্বত সৃষ্টি আর পাত সীমান্ত। ভঙ্গিল পর্বত সাধারণত পরস্পরের দিকে এগিয়ে আসা অর্থাৎ অভিসারী পাত সীমান্তের সৃষ্টি হয়। এই অভিসারী পাত সীমান্ত আবার 3 প্রকারের হয়। একটা হচ্ছে দুটি মহাদেশীয় পাত সীমান্ত, আর 2 নম্বর হচ্ছে একটা মহাদেশীয় একটা মহাসাগরীয় পাত সীমান্ত, আর 2টি মহাসাগরীয় পাত সীমান্ত। তবে এদের মধ্যে প্রথম 2 প্রকার পাত সীমান্তে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়ে থাকে। এবারে হিমালয় পর্বতের সৃষ্টি আর পাত সীমান্ত। হিমালয় হচ্ছে একটা নবীন ভঙ্গিল পর্বত, এটি মহাদেশীয় পাত সীমান্তে সৃষ্টি হয়েছে। আজ যেখানে হিমালয় পর্বত অবস্থান করছে, প্রায় 15 কোটি বছর পূর্বে ওই স্থানে একটি অবনমিত স্থান বা মহীখাত ছিল, এর নাম ছিল টেথিস। এই টেথিস মহীখাতের উত্তর দিকে একটি মহাদেশীয় পাত অবস্থান করত, এটি হলো ইউরেশীয় পাত। টেথিসের দক্ষিণে অবস্থান করত আর একটি মহাদেশীয় পাত ভারত উপদ্বীপীয় পাত। ওই 2 মহাদেশীয় পাত থেকে বিভিন্ন ভূপ্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত আর বাহিত পলিরাশি টেথিসের তলদেশে সঞ্চিত হতে থাকে। পরস্পরের দিকে অগ্রসরমান এই 2 পাতের মধ্যে ভারতীয় উপদ্বীপীয় পাতটি বেশি গতিশীল হওয়ায় অপেক্ষাকৃত ধীর গতিসম্পন্ন ইউরেশীয় পাতকে ধাক্কা মারে আর হালকা ইউরেশীয় পাতের তলায় ঢুকে যায়। এর ফলে টেথিস মহীখাতে সঞ্চিত পলিরাশিতে প্রবল পার্শ্বচাপ পড়ে এবং ভাঁজের সৃষ্টি হয়। ওই ভাঁজ ক্রমশ উঁচু হয়ে হিমালয় পর্বত গঠন করে। ভূতত্ত্ববিদদের মতে এখনও ভারতীয় উপদ্বীপীয় পাতটি প্রতি বছর গড়ে 2 থেকে 4 সেমি হারে উত্তর দিকে এগিয়ে চলেছে, তাই হিমালয় পর্বতের গঠন প্রক্রিয়া এখনও সক্রিয় আছে। আর 2 নম্বরে যেটা দিয়েছে যে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। এক হচ্ছে ঋতু পরিবর্তনের ওপরে প্রভাব। মৌসুমী বায়ুর আগমন আর প্রত্যাগমনের ওপর এই রাজ্যে ঋতু পরিবর্তন ঘটে এবং আগমন আর প্রত্যাগমনের উপর ভিত্তি করে বছরটিকে 4টি প্রধান ঋতুতে ভাগ করা হয়। 2 হচ্ছে বৃষ্টিপাতের ওপর প্রভাব। পশ্চিমবঙ্গে মোট বৃষ্টি 90% ঘটে বর্ষাকালে মৌসুমী বায়ুর আগমনকালে। মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলেই বৃষ্টিহীন। 3 হচ্ছে অনিশ্চিত, অনিয়মিত এবং অসম বৃষ্টি। মৌসুমী বায়ু খামখেয়ালি প্রকৃতির হওয়ার কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত অনিশ্চিত আর অসম। কখনো প্রবল বর্ষণে বন্যা, আবার কোনো বছর কম বৃষ্টিতে খরার প্রাদুর্ভাব হয়। মৌসুমী বায়ু যেখানে যেমনভাবে বিচরণ করে সেখানে তেমন বৃষ্টি হয়। তাই হিমালয় অঞ্চলে বৃষ্টি যেখানে 300 থেকে 500 সেমি, সেখানে পুরুলিয়া 100 থেকে 125 সেমি। আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল। আগমনকালে মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প বয়ে আনে বলে গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির, আর শীতকালে প্রত্যাগমনকালে এই বায়ুতে জলীয় বাষ্প থাকে না বলেই শীতকাল শুষ্ক। বায়ু প্রবাহ। মৌসুমী বায়ুর আগমনকালে বায়ু দক্ষিণের সমুদ্র থেকে উত্তর দিকে বয়ে যায় এবং প্রত্যাগমনকালে স্থলভাগ থেকে দক্ষিণে সমুদ্রের দিকে বয়। উষ্ণতার প্রভাব। মৌসুমী বায়ুর আগমনের কারণে আকাশ মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি হয় বলেই উষ্ণতা যা হওয়ার কথা থাকে তার থেকে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কম হয়। আবার প্রত্যাগমনকালে আকাশ কিছুটা মেঘমুক্ত হয় বলেই গড় উষ্ণতা বর্ষাকালের থেকে সামান্য বাড়ে। তো এই ছিল আজকের আমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।